জ্ঞান ফেরার পর দেখি আমি সোফায় শুয়ে আছি। ফুপি আমার মাথার কাছে মেঝেতে বসে ধীরে ধীরে কথা বলছে আমার সাথে। কি বলছে, কেন বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধু তাকিয়ে আছি ফুপির দিকে। এমন সময় কুলসুম আমার মুখে পানি ছিটিয়ে দিয়ে বলল, আফার মনে হয় এখনো হুঁশ হয় নাই, আরও পানি দিতে হইব। চোখে মুখে পানির ছিটা লাগায় আমি চোখ খেচে বন্ধ করে রেগে কুলসুমকে বললাম, ইয়ো মা, আমার এত সাদের ঘুমে পানি ঢাললি কেন? কথা বলার সময় গালে ব্যথা পেলাম। মানে মনে মনে ভাবলাম, গালে আবার কি হলো? ফুপি ব্যস্ত হয়ে শাড়ির আঁচল দিয়ে আমার মুখের পানি মুছতে মুছতে বলল, জুই, মা আমার কোথায় কষ্ট হচ্ছে মা? শ্রাবণকে আমি অনেক বকে দিয়েছি, ও আর কখনো তোকে কিছু বলবে না। তুইও আর ওকে কিছু বলবি না, ঠিক আছে? গাল থেকে ফুপির হাত সরিয়ে দিয়ে আমি উঠে বসলাম। ভ্রু কুচকে ভাবলাম, ফুপি এসব কি বলছে? ভাবনার গভীরে যেতেই সব মনে পড়ে গেল। থাপ্পড়ের কথাটা মনে হতেই আমি আঁতকে উঠে গালে হাত দিলাম। বুঝলাম গাল আর গাল নেই, ব্যথায় টনটন করছে, গরমও হয়ে আছে। আমি ব্যথাতোর মুখে ফুপির দিকে তাকালাম। গালে হাত রেখে আস্তে ধীরে বললাম, ফুপি, শ্রাবণ ভাই আমাকে মেরেছে আবার। ফুপি মেঝে থেকে উঠে সোফায় বসলো। গাল থেকে আমার হাত সরিয়ে দিয়ে রেগে রেগে বলল, মারবে না তো কি করবে? তুই ওর পানিতে থুতু দিয়েছিস কেন? কেউ কারো পানিতে থুতু দেয়? থুতু কি খাওয়ার জিনিস? কালকেও তুই ওর মুখে থুতু দিয়েছিস, আবার আজ পানিতে দিয়েছিস। তুই তো জানিসই এসব করলে শ্রাবণ তোকে মারবে, তাও কেন করিস? মার খেতে ভালো লাগে? ফুপির কথা শুনে মন খারাপ হয়ে গেল আমার। কারণ ফুপি সব সময় শ্রাবণের পক্ষেই থাকে। এই বাসায় আমার পক্ষে কেউ নেই। আমি যা করি সেগুলো সবার কাছে শুধু ভুল মনে হয়, আর শ্রাবণ যা করে সেগুলো সব ঠিক। আমি একটা ছোট্ট শ্বাস ফেলে বললাম, ঠিক আছে ঠিক আছে, এভাবে রাগ করে থাকতে হবে না। আমি শ্রাবণ ভাইকে সরি বলে দিও। ফুপি তাও রাগ কমালো না, রাগী মুখেই বলল, তুই আর শ্রাবণের সাথে এরকম করবি না। আজ থেকে ওর মতো ও থাকবে আর তোর মতো তুই। আমি যেন আর কোনো দিন তোদের ঝগড়া বা মারামারি করতে না দেখি, বুঝেছিস? আমি ছোট্ট করে হুম বলে সোফা থেকে নেমে হাঁটা দিলাম। ফুপি বলল, কোথায় যাচ্ছিস? খাবি চল, খেয়ে আজকে আমার সাথে ঘুমাবি তুই। আমি বাথরুমের মতো ডাইনিংয়ে গিয়ে বসলাম। ফুপিও আমার পেছন পেছন এসেছে। কুলসুম সবাইকে খেতে ডাকতে গেল। টেবিলে সব খাবার পরিবেশন করাই ছিল। আমি নিজের প্লেটটা কয়েকটা ভাত নিলাম, তারপর প্লেট ভর্তি ডাল নিলাম। ডাল আমার অপছন্দের একটা খাবার। আজকে মন ভালো নেই, তাই এটাই খাবো। আমি প্লেটে চুমুক দিয়ে পানির মতো ঠকঠক করে ডাল খাচ্ছি, আর ফুপি শুধু রাগি মুখ করে আমার ডাল খাওয়া দেখছে। আমি বুঝতে পারছি আমার ডাল খাওয়া ফুপির পছন্দ হচ্ছে না। মুরগির ঠ্যাংগুলো তো আমার জন্য রান্না করেছে, অথচ আমি খেলাম না। কি করে খাবো? গাল যে ব্যথা করছে। 2 মিনিটে খাওয়া শেষ করে ফেললাম আমি। বেসিনে গিয়ে হাত ধোয়ার সময় কুলসুম এসে বলল, খালাম্মা, ভাইজান এখন খাবে না, হ্যাঁ রাগ এখনো কমে নাই। ডাকতে গেছি তাই আমার উপর রাগ করছে। ফুপি কী বললো জানি না। আমি ধপ ধপ করে হেঁটে ফুপির রুমে ঘুমোতে চলে এসেছি। ফুপা সোফায় বসে অফিসের কিছু ফাইলপত্র ঘাঁটছিল। রুমে কারো উপস্থিতি বুঝতে পেরে চশমার উপর দিয়ে তাকালো। আমি বিছানায় বসে গোমরা মুখ করে বললাম, আজকে আমি এখানে ঘুমাবো। ফুপা ফাইলের পাতা উল্টাতে উল্টাতে বলল, কেন, জ্বর ভালো হয়নি? আমি বিছানায় গা এলিয়ে দিয়ে বললাম, ভালো হবে কি করে? এত মারলে অসুখ ভালো হয়? কে মেরেছে? কে আবার? তোমার ওই ধবল রোগী ছেলেটা। জানো না বুঝি? ঢং। তোমরা সবাই সব কিছু জানো, তবু খালি ঢং করো আমার সাথে। তোমাদের ঢং দেখলে আমার মরে যেতে ইচ্ছা করে। ফুপা কিছু বলার আগেই আমি চট করে শোয়া থেকে উঠে বসে বললাম, আচ্ছা ফুপা, শ্রাবণ ভাইকে তোমরা ছোটবেলায় কী খাইয়েছো গো বলো তো? এত শক্তি কেন? এক থাপড়ে বেহুশ হয়ে গেলাম আমি। কিভাবে এত শক্তি হয় মানুষের? ফুপা ফাইল বন্ধ করে গম্ভীর মুখে বলল, কোথায় শ্রাবণ? আমি আবার বিছানায় গা এলিয়ে দিয়ে বললাম, জানি না। কথা বলো না তো, গাল ব্যথা করছে।
আর একদিন থাপ্পড় খেলে মনে হয় আমার গালটা খুলে পড়ে যাবে। এত খারাপ কেন তোমার ছেলে? ফুপা কিছু না বলে লাইটটা নিভিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি বালিশ ছাড়া 4 হাত পা চারদিকে মেলে শুয়ে আছি। জানালা দুটো খোলা আছে। আজকে খটখটে জ্যোৎস্না, কোথাও এক ঢেলতে মেঘ নেই। খোলা জানালা দিয়ে রুমের ভেতর জ্যোৎস্না গলে গলে পড়ছে। আম্মুর কথা ভীষণ মনে পড়ল। এমন জ্যোৎস্নার রাতে ছাদে গিয়ে জ্যোৎস্না চাদরে মুড়ে শুয়ে থাকলে মনে হয় আম্মু আমার পাশেই আছে। এই অনুভূতি নেওয়ার লোভে কত রাত যে ছাদে ঘুমিয়েছি তার কোনো হিসেব নেই। আজও তার ব্যতিক্রম হলো না। ছাদে ঘুমোতে ইচ্ছে করছে, তাই চট করে উঠে বসে বালিশ নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। ডাইনিংয়ের পাশ দিয়ে আসার সময় শুনতে পেলাম ফুপা ফুপির উপর চেঁচামেচি করছে। হয়তো আমার হয়ে প্রতিবাদ করছে। মনে মনে বললাম, ক্যারি অন ফুপ্পা, ভদ্রমহিলাটা খালি বকে আমাকে, তাই তুমিও একটু বকে দাও তো তাকে। ছাদটা অনেক বড়। এক কোণায় তৌসির ফুলের বাগান আছে। বাগানে সময় কাটানোর জন্য তৌসি এখানে একটা দোলনা বসিয়ে নিয়েছে। আমি সেই দোলনায় জড়সড় হয়ে শুয়ে আকাশ দেখতে লাগলাম। চাঁদের পাশে যে বড় তারাটা জ্বলজ্বল করছে সেটা আমার আম্মু। আগে আমি এটা বিশ্বাস করতাম না, কিন্তু এক রাতে আম্মু আমার স্বপ্নে এসে বলেছিল ওটাই সে। তারপর থেকে আমি মনে প্রাণে বিশ্বাস করি ওই তারাটা আমার আম্মু আছে। আমি হাত বাড়িয়ে তারাটা ধরার চেষ্টা করলাম। অন্যদিন কল্পনায় ধরে ফেলি, কিন্তু আজ ধরতে পারলাম না। উঠে বসে তারাটার দিকে তাকিয়ে বললাম, তুমি ভেবো না আমি খাটো বলে তোমাকে ধরতে পারছি না। আমি চাইলে এই মুহূর্তে লম্বা হতে পারি, দেখবা তুমি, ওয়েট। ছাদে ইট দিয়ে উঁচু রেলিং দেওয়া আছে। আমি গিয়ে রেলিংয়ের উপর উঠে দাঁড়ালাম। আকাশের দিকে তাকাতেই পেছন থেকে কেউ আমার হাত চেপে ধরলো। আমি হকচকিয়ে পেছনে তাকিয়ে বললাম, কে? শ্রাবণকে নিজের পরিচয় দিতে হলো না। তার আগেই ওনাকে চিনতে পেরে বললাম, ও তুমি? শ্রাবণ গম্ভীর কণ্ঠে বললেন, নাম এখান থেকে। আমি ভ্রুকুচকে বললাম, কেন? নিচে পড়ে যাবি। জীবনেও না। কত দাঁড়িয়ে থাকলাম এখানে, কিচ্ছু হলো না, আর আজ পড়ে যাব নাকি তুমি ফেলে দেবে বলো তো? উনি কিছু বললেন না, কিন্তু আমি হাতে চাপ অনুভব করলাম। এভাবে চাপ দিতে থাকলে কিছুক্ষণের মধ্যে আমার হাতের হাড় গুঁড়ো হয়ে যাবে। হাত থেকে ওনার হাতটা সরানোর চেষ্টা করতে করতে বললাম, হাতটা কি ভেঙে ফেলবে নাকি? ছাড়ো তো, ছাড়ো বলছি। উনি আমার হাত ছেড়ে দিয়ে কোমর চেপে ধরে নিচে নামিয়ে দিলেন আমাকে। আমি অবাক হয়ে বললাম, এত শক্তি তোমার? উনি আমার কান টেপে ধরে বললেন, সমস্যা কি তোর? মরতে এসেছিস কেন? মেরেছে বলে মরতে আসা লাগবে? মরার এত শখ তোর? আমি চোখ মুখ কুঁচকে বললাম, কান ছাড়ো, কান ছাড়া বলছি আমার। উনি আমার কানটা আরও মুচড়ে ধরে বললেন, আগে বল মরতে এসেছিস কেন? বাল মরতে এসেছি। মরতে আসবো কোন দুঃখে? এখনো তো বুড়িই হলাম না। তাহলে রেলিংয়ে উঠছিস কেন? তারা ধরতে উঠেছিলাম। উনি আমার কান ছেড়ে দিয়ে বিস্মিত হয়ে বললেন, তারা? তুই এখান থেকে তারা ধরবি? আরও ক্রেজি। আমি নিজের কানে হাত বোলাতে বোলাতে দোলনায় এসে বসে পড়লাম। মুই ক্রেজি, তাতে তোমার কি? শ্রাবণ রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন। 2 হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে বললেন, তোর তো জ্বর নিয়ে এত লাফাস কিভাবে? শুয়ে শুয়ে একটু রেস্ট নিতে পারিস না? না, পারি না। কথা বলো না তো আমার সাথে। ফুপি বলেছে তুমি তোমার মতো আর আমি যেন আমার মতো থাকি। নো ঝগড়া, নো মারামারি, নো বাড়াবাড়ি। আর শোনো, আই অ্যাম সরি, ভেরি ভেরি সরি। চলো ফুটো এবার এখান থেকে। আমার কথা শুনে উনি চলে যাওয়াতে দূরের কথা নড়লেনও না। আমিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে দোলনায় দোল খেতে লাগলাম। উনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তারপর হঠাৎই নরম নরম কণ্ঠে বললেন, এখানে থাকলে ঠান্ডা লেগে জ্বর আরও বাড়বে। নিচে গিয়ে শুয়ে পড়, যা। ওনার কথা শুনে আমি একটু অবাক হলাম। এত সুন্দর করে উনি আমার সাথে আগে কোনোদিনও কথা বলেছেন বলে আমার মনে পড়ছে না। আমি বালিশটা কোলের উপর নিয়ে ভ্রু কুচকে বললাম, এই তুমি আমার উপর রেগে নেই আর এত তাড়াতাড়ি রাগ ভ্যানিশ? তোমার কি কিছু হয়েছে? এভাবে কথা বলছো কেন? হ্যাঁ হয়েছে তো। দোলনায় দোল থামিয়ে চিন্তিত হয়ে বললাম,
কি হয়েছে? শ্রাবণ পকেট থেকে 2 হাত বের করে একটা ছোট্ট শ্বাস ফেললেন। নিষ্পাপ মুখ করে বললেন, 20। আমি খিলখিল করে হেসে উঠলাম। হাতের 7টা আঙুল ওনাকে দেখিয়ে বললাম, 7 আপ খেতে হবে, বুঝছো? 7 আপ মানে হলো 7টা ইনজেকশন। শ্রাবণ শব্দহীন হাসলেন। আমার পাশে এসে বসে বললেন, জয় শোন, তোকে কিছু কথা বলবো, আমার কথা মন দিয়ে শুনবি, ওকে? আমি মনোযোগী হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, বলো না কি বলবে। আমি অলওয়েজ অ্যাটেন্টিভ স্টুডেন্ট, জানো ফিজিক্স স্যার আমাকে অ্যাটেন্টিভ গার্ল বলে ডাকে। আর আমি আরও কিছু বলতে চাইছিলাম, কিন্তু শ্রাবণ আমাকে থামিয়ে দিয়ে বললেন, ওসব কথা পরে শুনবো, এখন আমার কথা শোন। আমি গোমরা মুখ করে বললাম, ঠিক আছে বলো। আমি ভাবছি আমাদের মধ্যে যেটুকু ঝামেলা আছে সেটা আমরা মিটমাট করে নেব। আমি অবাক হয়ে বললাম, মিটমাট? তারপর কি হবে? তারপর থেকে আমরা ঝগড়া মারামারি কিচ্ছু করব না, বন্ধুর মতো হয়ে যাব, বুঝেছিস? আমি অফিস থেকে আসার সময় প্রতিদিন তোর জন্য চকলেট নিয়ে আসবো, ওকে? আমি ভ্রুকুচকে ওনার কথাগুলো শুনলাম। বুঝতে পারছি না হঠাৎ ওনার হলোটা কি। এইটুকু সময়ের মধ্যে উনি এত ভালো হলেন কি করে, সেটাই ভাবছিলাম। এমন সময় উনি আমার গালে চিমটি ধরে বললেন, কি রে, কি ভাবছিস? আমি চোখ মুখ কুচকে বললাম, ওফ, গাল ছাড়ো, ব্যথা পাচ্ছি। উনি গাল না ছেড়ে বললেন, কিসের ব্যথা? থাপ্পড় ওই গালে দিয়েছিলাম, মনে আছে আমার। তুই কি ভাবছিস বল? আজ থেকে আমরা ফ্রেন্ড নাকি? গাল থেকে ওনার হাত সরিয়ে দিয়ে বললাম, আমি ভাবছি পেটে কতখানি কৃমি থাকলে কেউ রাতারাতি ভালো হয়ে যেতে পারে। আমার কথা শুনে উনি আগের মতো করে রাগে চোখে তাকালেন আমার দিকে। আমি একটু ভরকে গিয়ে বললাম, না মানে অবশ্যই ফ্রেন্ড, আমরা তো কোনোদিনও ফ্রেন্ড ছিলাম না, তাই না? শ্রাবণ বাঁকা হাসলেন, দোলনায় দোল দিয়ে বললেন, আচ্ছা, তোর অন্য ফ্রেন্ডস কারা? আমার তো ফ্রেন্ডের অভাব নেই। কলেজে আমার 200-300 ফ্রেন্ড আছে। তারপর পাড়ার সব ছেলে মেয়েই তো আমার ফ্রেন্ড। পাড়ার সবাই? সি জানো? হ্যাঁ, সিজন ভাইয়া তো খুব ভালো ফ্রেন্ড আমার। আমাকে বাইকে করে কত কলেজে নিয়ে যায়। ভালো ফ্রেন্ড? তুই না বলেছিলি সিজান তোর বয়ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ, মনেই ছিল না আমার। সিজন ভাইয়া তো আমার বয়ফ্রেন্ডই। ও বাবা, মনেই ছিল না তোর? কতগুলো বয়ফ্রেন্ড যে, মনে ছিল না? 2টা, সিজন ভাইয়া আর রকি। আই সি। আর আমার কয়টা গার্লফ্রেন্ড জানিস? আমি মনটা একটু খারাপ করে বললাম, জানি তো, তোমার একটাই গার্লফ্রেন্ড, ওয়ান অ্যান্ড অনলি ঝাঁটাচুলি। ঝাঁটাচুলি নামটা শুনে উনি রেগে গিয়েছেন, আমি বুঝতে পারছি। কিন্তু রেগে গিয়ে আমাকে কিছু বলছেন না কেন, সেটাই বুঝতে পারছি না। শ্রাবণ জোর করে একটু হেসে বললেন, সুন্দর না অনেক? আচ্ছা, কার গার্লফ্রেন্ড বেশি সুন্দর বলতো? আমার নাকি তোর ভাইয়ের? আমি ভ্রুকুচকে বললাম, ভাইয়ার গার্লফ্রেন্ড? ভাইয়ার তো গার্লফ্রেন্ড নেই। নেই নাকি আছে কিন্তু তুই জানিস না? আরে আমি সব জানি, সত্যি ভাইয়ার কোনো গার্লফ্রেন্ড নেই। ভাইয়া তো সারাদিন শুধু পড়ে আর পড়ে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময়ই নেই। আচ্ছা, তোর ভাই তোকে ফোন করে? করে তো, প্রতিদিন করে, কিন্তু আজ এখনও করেনি। মনে হয় 12টায় করবে। জানো শ্রাবণ ভাইয়া, কালকে আমার বার্থডে। ওহ তাই নাকি? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি তো সবার আগে উইশ করে দিলে। তোমার জন্য সারপ্রাইজ থাকবে, ওকে? আচ্ছা, কালকে তুমি অফিসে যাবে? ছুটি নাও না, কালকে বাসায় অনেক মজা করবো আমরা। শ্রাবণ কিছুটা বিরক্তি হয়ে বললে, আচ্ছা, তোর ভাই আমাদের বাসায় আসলে তোর মতো এত বেশি কথা বলে? ভাইয়া তো আসেই না তেমন, তাও যখন আসে বেশি কথা বলে না, শুধু খেয়ে চলে যায়। পপি তো খাওয়ার জন্যই ডাকে। কেন বেশি কথা কেন বলে না? তুই বা তৌসি কথা বলিস না ওর সাথে? বলি তো। তৌসিও বলে? বলে না তো, আবার ফোন করে খালি বলবে, ভাই আমার জন্য চকলেট নিয়ে আসো, আমার জন্য ফুচকা নিয়ে আসো, আমার জন্য বার্গার নিয়ে আসো, আরও কত কি আনতে বলে। ওর খালি খাওয়ার বায়না। জানো, আমার এবারের বার্থডেতে ভাই আমাকে আর তৌসিকে একই ড্রেস কিনে দিয়েছে, পিঙ্ক কালার, মাই ফেভারিট। আচ্ছা,
তোমার ফেভারিট কালার কি? শ্রাবণ কিছু বলছেন না, সামনের বিল্ডিংটার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে কিছু ভাবছেন। আমি ওনার বাহু ঝাঁকিয়ে বললাম, বলো না তোমার ফেভারিট কালার কি? উনি ঝাড়া মেরে আমার হাত ওনার বাহু থেকে সরিয়ে দিয়ে রেগে বললেন, কিছু না, যা এখান থেকে। ওনার ঝাড়ি খেয়ে কোল থেকে বালিশটা মেঝেতে পড়ে গিয়েছিল। আমি সেটা কোলে তুলে নিয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে বললাম, তুমি যাও তো, আমি আজ এখানেই থাকবো। শ্রাবণ বসা থেকে দাঁড়িয়ে বললেন, হোয়াট? এখানে থাকবি মানে? উনি উঠে যেতেই আমি বালিশটা ওনার জায়গায় রেখে শুয়ে পড়লাম। আকাশের দিকে তাকিয়ে বললাম, এখানে থাকবো মানে আজকে আমি এখানেই ঘুমাবো। পাগল হয়েছিস? উঠ এখান থেকে। এত রাতে ছাদে আসিস? ভয় করে না তোর? জানিস ছাদে কারা থাকে? উনি আমার হাত ধরে টেনে দাঁড় করালেন আমাকে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, জানি তো, ছাদে ভূত থাকে। শ্রাবণ আমার বাহু ধরে টেনে নিয়ে যেতে যেতে রাগে কণ্ঠে বললেন, ভূত থাকে, তাই চল এখান থেকে, না হলে ভূত এসে তুলে নিয়ে যাবে তোকে। আমি পিছু টান নিয়ে বললাম, না যাব না আমি, ভূত আসুক খালি একবার, দোয়া পড়ে ভস্ম করে দিব শালার ভূতরে। শ্রাবণ রাগে চোখে তাকালেন আমার দিকে। আমি ওর রাগ দেখিয়ে বললাম, হাত ছাড়বে আমার, নাকি কামড়ে তোমার হাত কেটে দিব? শ্রাবণ শক্ত মুখ করে আমার কান ধরে আমাকে টেনে নিয়ে যেতে যেতে বললেন, আমাকে কামড়াবি তুই? থাপ্পড়ে কথা ভুলে গিয়েছিস না? চল তোকে আবার মনে করিয়ে দিই। কানের ব্যথায় আমি চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছুই করতে পারলাম না। উনি আমার কান ধরে হিড় হিড় করে নিচে টেনে নিয়ে আসলেন আমাকে। আমার রুমের সামনে আসতেই তৌসি আমার চেঁচামেচিতে ওর রুম থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে? কি করছো তোমরা? ভাইয়া! শ্রাবণ কিছু বলার আগেই আমি চেঁচিয়ে চেঁচিয়ে বললাম, আমি কিছুই করিনি, তোর ভাই একটা কুত্তা, বুঝেছিস? কান ছিঁড়ে গেল আমার, ছাড়ো। শেষে এমন চিল্লানি দিলাম যে তৌসি 2 হাতে নিজের 2 কান চেপে ধরল। শ্রাবণও আমার কান ছেড়ে দিয়ে চোখ মুখ কুঁচকে ফেলেছেন, আর আমার কাশি উঠে গিয়েছে। নিচ থেকে ফুপির আওয়াজ পেলাম। এই কি হয়েছে জুই? তৌসি বলল, আম্মু তাড়াতাড়ি এসো, এরা আবার মারামারি শুরু করেছে। আমি কাশি থামিয়ে শ্রাবণের পেটে একটা ঘুষি দিয়ে বললাম, শালা কুত্তা, আজকে কতগুলো মেরেছিস তুই আমাকে? আচমকা ঘুষি খেয়ে ওনার কিছু হলো না, উল্টো আমার চুলগুলো মুঠি করে ধরে বললেন, আমাকে মারিস? এত সাহস? আজকে তুই শেষ। সিঁড়ির মাথা থেকে ফুপি আমাদের দেখতে পেয়ে বলল, শ্রাবণ ছেড়ে দে বাবা, চুল ধরা হয় না, সারোকে। আমি ওনার বুকে খামচি দিয়ে বললাম, ছেড়ে দে শয়তান। শ্রাবণ আরও জোরে চুল টেনে ধরে বললেন, হ্যাঁ ছেড়ে দেব, পাগলা গাড়ুতে নিয়ে গিয়ে ছেড়ে দেব তোকে, চল। ফুপি এসে শ্রাবণের কাছ থেকে আমার চুল ছাড়িয়ে নিল। তারপর আমাকে নিজের পেছনে দিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে রেগে রেগে বলল, কি হয়েছে? মারামারি করছিস কেন? বড় হোসনি এখনো? আর কত জ্বালাবি তোরা আমাকে? শ্রাবণ নিজের টি শার্টের কলার ঠিক করতে করতে বললেন, এই পাগলটা ছাদে গিয়েছিল সুইসাইড করার জন্য, আমি জোর করে নিয়ে এসেছি, তাই আমাকে মারছে। কুকুর বলেছে আমাকে, জানো? আমি ফুপির পেছন থেকে চেঁচিয়ে বললাম, মিথ্যে কথা, আমি সুইসাইড করতে ছাদে যাইনি, এত মৃত্যু কেন তুমি? শ্রাবণ ফুপির দিকে তাকিয়ে বললেন, ও রেলিংয়ে দাঁড়িয়েছিল, আমি ঠিক সময় না গেলে এতক্ষণে উপরে চলে যেত। আরে আমি না তোমাকে বললাম তারা ধরতে উঠেছিলাম? শ্রাবণ বললেন, আমাকে তোর মতো বোকা মনে হয়? তারা ধরতে কেউ রেলিংয়ে ওঠে না। তুই সুইসাইড করে আমাকে ফাঁসাতে চেয়েছিস, যাতে সবাই ভাবে আমার থাপ্পড় খেয়ে তুই সুইসাইড করেছিস। তারপর তোর ভাই এসে তো আমাকে জেলে ঢুকিয়ে দিত। একটা থাপ্পড় দেওয়ার জন্য আমার ফাঁসি হয়ে যেত, ভাবা যায়? আমি চোখ কটমট করে ওনার দিকে তাকিয়ে বললাম, শয়তান, তুই না একটু আগে ফ্রেন্ডশিপ করলি আমার সাথে, কি সুন্দর করে বললি আর কখনো মারবো না, ঝগড়া করবো না, তাহলে এইসব কি? বেঈমান কোথাকার। উনি রেগে আবার তেড়ে আসলেন আমার দিকে। ফুপি বাধা দিয়ে বলল, চুপ চুপ কর তোরা। শ্রাবণ ঘরে যা, আর তুই যা, ঘরে ঢোক। তৌসি শ্রাবণের হাত ধরে শ্রাবণকে নিয়ে যেতে লাগলো। আমি চেঁচিয়ে চেঁচিয়ে বললাম,
তোর তো দেখি সত্যি সত্যি বিষ হয়ে গেছে রে, মুখে মধু আর অন্তরে বিষ। তোর মুখের মধু আমি দূর করে দিব শয়তান ছেলে। শুনে রাখ, তোর ব্রাশ যদি আমি কোমরে না ঘষেছি তো আমার নাম জুই না। শেষের কথা শুনে উনি আবার তেড়ে আসছিলেন আমার দিকে, কিন্তু ফুপি ততক্ষণে আমাকে রুমে ঢুকিয়ে দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। আমি দরজায় 3-4টা লাথি মেরে বিছানায় এসে বসলাম। মনে মনে বললাম, বদমাশের ঝাড় একটা, দুর্দণ্ড শান্তিতে থাকতে দেয় না আমাকে। এর প্রবলেমটা কি? আমার তো মনে হচ্ছে পেটের সাথে সাথে মাথাতেও কৃমি আছে, কি কৃমির উপদ্রব বেড়ে গেলেই এমন করে। তাহলে এটা তো দুবেলা কৃমির ট্যাবলেট খাওয়ানো উচিত। ট্যাবলেট নয়, দ্রুত ফল পেতে সাপোজিটর দিতে হবে। আচ্ছা, কৃমির কি সাপোজিটর পাওয়া যায়?